বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বসে আছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান মোহন, ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। মিস্টার মুশফিকুর রহমান মোহন, দেশের রাজনীতি সিটি কর্পোরেশন নির্বাচনের পরে মোটামুটি একটা স্থিতিশীল বা স্থবির একটা অবস্থার মধ্য দিয়ে আছে, কিন্তু এই অবস্থা কতদিন চলবে বা এই শীতল হাওয়া কতদিন বইবে সেটা নিয়ে অনেকের মধ্যে সংশয় রয়েছে, যদিও প্রচন্ড গরমের মধ্যে দেশের মানুষ কাটাচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে সমস্যা নিয়ে এই কিছুদিন পর পর ওনারা আন্দোলন সংগ্রাম করবার চেষ্টা করছেন, জ্বালাও পোড়াও অবরোধ হরতাল হচ্ছে, সেই সমস্যার যদি বা সেই সংকটের যদি সমাধান না করা হয় সরকারের দিক থেকে, তাহলে এই পরিস্থিতি কতদিন চলবে? এবং এই পরিস্থিতি যদি এই ক্ষণে ক্ষণে উত্তেজিত হয়, ক্ষণে ক্ষণে ঠান্ডা হয়, তাতে দেশের অর্থনীতি কতটা স্থিতিশীল হবে, বিনিয়োগ পরিস্থিতি কতটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দকে, বাংলাদেশের এবং প্রবাসে যত দর্শকবৃন্দ এই অনুষ্ঠান দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করার জন্য, যে বর্তমানে মনে হচ্ছে যে ভালো একটা পরিস্থিতি আমরা পার করছি, কবে নাগাদ আবার কি হবে। ঠিক এই জিনিসটাই গতকাল আমি দক্ষিণ কোরিয়া থেকে আসলাম। দক্ষিণ কোরিয়ায় যখন আপনার দেজন থেকে সিউলে ওদের কেটিএক্স ট্রেনে যায় এবং কেটিএক্স ট্রেনে আসি, বারবার ফিল করছিলাম যে এদেশে কি রাজনীতি নেই, এদেশে কি ফিশ প্লেট খুলে ফেলে না। মানে কেটিএক্স এর আপনি তো জানেন ঘন্টায় 300 বা 300 মাইল কিলোমিটারের ঊর্ধ্বে তাদের গতি। আপনার বাসে যেখানে 3.5 ঘন্টা লাগে সেটা আপনার 57 মিনিটে পৌঁছিয়ে দিচ্ছে, এবং দেখা যাচ্ছে খুব শীঘ্রই আরো দ্রুত গতির ট্রেন তারা চালাতে যাচ্ছে আর কি। তখন 25 মিনিটে এই দূরত্বটা কভার করবে। কেন আমি কথাটা বলছি, তখন বারবার চিন্তা করলাম যে আমাদের দেশে রাজনীতির নামে কি হয়। এই ফিশ প্লেট খুলে ফেলা, মানুষকে মেরে ফেলা। আমি পরিসংখ্যান নেওয়ার চেষ্টা করলাম, কারণ আমরা কোনো কিছু সত্যকে তো অস্বীকার করতে পারবো না বা গোপন করার কোনো উপায় নেই। আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন কেটিএক্স এর ইতিহাসে বড় কোনো ডিজাস্টার অ্যাক্সিডেন্ট নেই। যা ছোটখাটো যা কিছু হয়েছে কোনো প্রকার ক্যাজুয়ালিটি নেই। সেটা যান্ত্রিক কারণে। যান্ত্রিক তো আপনার আকাশে প্লেন চলা অবস্থা তো সেটা হতে পারে, সেটা তো আউট অফ কন্ট্রোল, ওখানে তো কোনো প্রকার কোনো নিয়ন্ত্রণ নাই। তো এখানেই কিন্তু একটা জিনিস দেখার ব্যাপার যে ও দেশে এত গতিতে ট্রেন চলছে এবং আরো গতিতে চলার চেষ্টা করছে, আর আমাদের কি অবস্থা? খুব বেশি না। আমরা যদি গত 6 মাস পরিসংখ্যান নেই, কি পরিমাণ ট্রেন, বাস, ট্রাক, রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করা হয়েছে। এখানে মূল ব্যাপারটা কি? মূল ব্যাপারটা হচ্ছে সম্পদ আসলে কার? সম্পদ তো এদেশের। আজকে তৈমুর ভাই বিএনপি রাজনীতি মতাদর্শে বিশ্বাস করেন, আমি আওয়ামী মতাদর্শে বিশ্বাস করি, কিন্তু দেশটা কার? দেশটা তো বাংলাদেশ। দেশ আমাদের তিনজনের, আমাদের সকলেরই। এই বোধ যতদিন পর্যন্ত না আসবে আমার মনে হয় পরিবর্তন ততদিন সম্ভব নয়। জি, ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন দেখছেন সবাইকে, দেশে বিদেশে সবাইকে ধন্যবাদ। ঘটনাটা হলো মোহন ভাই যা বলছেন একটা সুন্দর কথা বলছেন, যে আমরা এই ধরনের একটা দেশ চাই, যে দেশে জ্বালাও পোড়া থাকবে না, যে দেশে স্বাভাবিক গতিকে দেশটা এগিয়ে যাবে। কিন্তু মানুষের অধিকারটা তো থাকতে হবে, মানুষের বাক স্বাধীনতা থাকতে হবে, মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, সমাবেশ করার স্বাধীনতা থাকতে হবে, এবং সংগঠন করার স্বাধীনতা থাকতে হবে, রাজনীতি করার স্বাধীনতা থাকতে হবে, অধিকারটা থাকতে হবে। আমরা দেশটা স্বাধীন কেন করলাম? কেন আমরা অস্ত্র ধরলাম? এই জন্য অস্ত্র ধরলাম যে পাক হানাদার বাহিনী, পাক শাসকরা তারা আমাদের উপরে ডমিনেট করে, তারা আমাদের উপরে নিয়ন্ত্রণ করতো। আমাদের প্রথম কথাটা ছিল যে তারা আমাদের কণ্ঠচুপ চেপে ধরছে, তারাই সম্পদের সুষমের বন্টনের সেখানে ছিল না, এবং পাশাপাশি গণতন্ত্রটা ছিল না। আজকের দেশটা যে স্বাধীন হলো, এটা কিন্তু অন্যতম মূল মন্ত্র হলো, মূল চাহিদা ছিল যে একটা গণতন্ত্র এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক একটা সরকার, এবং
আর্টিকেল 65 সাবসেকশন 2 অনুযায়ী যে একটা নির্বাচিত সরকার থাকবে এবং সেই সরকারটা দেশটাকে পরিচালনা করবে। এখন আপনি ক্ষমতায় সেই যে সরকার যদি আপনার কথা বলা বন্ধ করে দেয়, আপনার বিএনপি একটা রাজনৈতিক দল, একটা গণতান্ত্রিক দল, সেই রাজনীতি তালা বন্ধ করে দেয়, সেখানে সেই অফিসের লোক ঢুকতে পারে না, সেখানে যদি পুলিশ পাহারা দিয়ে মানববন্ধন করে রাখে এবং সেখানে যদি মহাসচিব সহ শুরু করে সবাইকে যদি মামলা মোকদ্দমা দিয়ে দিনের পর দিন জেলে আটক করে রাখে, মানুষের যদি কথা বলার অধিকারটা না দেয়, তো সেখানে এই একটা শান্তিপূর্ণ পরিবেশ কিভাবে থাকবে? এখন আপনার যে কথায় ওরা বলেন যে জ্বালা পোড়ার একটা অভিযোগ, ফিশ প্লেট খোলার একটা অভিযোগ দেয়, এটা যখন তখন স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছে তখনও কিন্তু মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য সেখানে তাদের কিছু ভূমিকা ছিল। এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি এগোতে দিবেন না এবং একটা সময় আসবে যখন সরকার যেভাবে গণতন্ত্রকে গলা চিপে ধরছে, বিশেষ করে যে একটা আন্দোলনে নিশ্চয়ই তিনিও ছিলেন, আমরাও ছিলাম, এই দেশবাসী ছিল, সেটা হল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এই নির্বাচনের দাবিতে আজকে আওয়ামী লীগের সাথে যারা আছে, এই 14 দল, হাসানুল হক, নূর রাশেদ খান মেমন, ডক্টর কামাল সাহেব যারা আছে, সবাই কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে। আমরাও একটা ছোটখাটো কর্মী হিসাবে সরাসরি এটার মধ্যে জড়িত ছিল। তারপরে বিএনপির সাথে যারা ছিল তারাও এটার সাথে আন্দোলন করছেন, জামাত ইসলামও এই সাথে আন্দোলন করছেন এবং জামাত ইসলামের তখন আওয়ামী লীগের সাথে থেকেই তারা একসাথে আন্দোলনটা করছেন, যুগপুত তারা কর্মসূচি দিয়েছেন। সে অবস্থা বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ এবং জামাত একসাথে যুগপুতভাবে তারা একটা কর্মসূচি দিয়েছেন। এখন যেটা নাকি একটা এস্টাবলিশড এবং সংবিধানে ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের যে নির্বাচন হবে, সেই নির্বাচনটা আপনি যখন এককভাবে ক্ষমতা নিয়ে আসলেন যে আপনি প্রধানমন্ত্রী থাকবেন এবং আপনার অধীনেই নির্বাচনটা হবে, সেখানে তো স্বাভাবিক পরিবেশটা থাকে না। এবং বিএনপি যে ভূমিকা, বিএনপি ওই স্ট্যান্ডে যখন ছিল যে না, আমি তত্ত্বাবধায়ক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আমি নির্বাচনে যাব না, কারণ এই দেশের যে নির্বাচনের অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাটা হইল, ধরেন এই দেশটা আমাদের দেশ, অত্যন্ত প্রিয় দেশ আমাদের জন্য, এই দেশে যেমন সিরাজউদ্দৌলার জন্ম হয়েছে, আবার এই দেশে কিন্তু আবার মীর জাফরের জন্ম হয়েছে, এই দেশে যেমন মুক্তিযুদ্ধও আছে, এই দেশে বীর মুক্তিযোদ্ধার আছে, আবার এই দেশে যারা কলঙ্কজনক ইয়ে ছিল রাজাকারদের ছিল তারাও আছে, সবকিছু মিলে কিন্তু দেশ। কিন্তু আমাদের যে প্রশাসনিক ব্যবস্থাটা আপনি দেখবেন যে ব্রিটিশ যে আমলাতন্ত্রটা যেটা দেখে গেছে সেটাতে কিন্তু পরিবর্তন হয় নাই। আপনার যে আগে ব্রিটিশ আমলের চিঠিগুলি যদি আপনি দেখেন, সরকারি কর্মচারীরা যে তাদের উপরস্থ কর্মচারীদের লিখতো যে ইউর ওবিডিয়েন্ট সার্ভেন্ট, আপনার বিশ্বস্ত একদম চাকর। একটা প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে মনে করে না যে এডিসি আছে, সে মনে করে ডিসি তার গড, কারণ তার কাছে তার এসিয়াট আছে। তার আমাদের দেশে আমাদের হলো যে যার কাছে প্রমোশন এবং পোস্টিং, আমাদের ধরেন পুলিশে আছে কতগুলি পোস্টিং আছে, খুব লোভনীয় পোস্টিং সব ডিপার্টমেন্টেই, এবং বড় বড় যেটা প্রমোশন আছে, যেসব পোস্টিংগুলি আছে, বা যারা ধরেন নির্বাচন কমিশনে নিয়োগ পায় বা অন্যান্য ডিপার্টমেন্টে যারা নিয়োগ পায়, সেটা তো প্রধানমন্ত্রীর মন মর্জির উপরে নির্ভর করে। এবং নির্বাচন কমিশনের সাংবিধানিক পদ, সেখান থেকে তো প্রধানমন্ত্রী চাইলেই সরিয়ে দিতে পারেন না, না, অ্যাপয়েন্টমেন্টটা তো তার কাছে নির্ভর করে, অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু প্রধানমন্ত্রী আছে। একটা কথা আছে যে রাষ্ট্রপতি সই করে, রাষ্ট্রপতি সই করেন কিন্তু আন্ডার দ্য রিকমেন্ডেশন দে অনারেবল প্রাইম মিনিস্টার, এবং প্রাইম মিনিস্টার প্রকৃতপক্ষে দেশের, আমাদের দেশের শাসনতান্ত্রিক যে মূল প্রশ্ন যেটি, যে এই অবস্থা আসলে যেটি মুশফিকুর রহমান মোহন উত্তর দিচ্ছিলেন যে এখন তো একটা স্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে, সেই অর্থে কোনো অস্থিরতা নেই, এটি কতদিন থাকবে? আমরা চাই যে অস্থিতিশীলতার আবার যে অভিযোগ, অস্থিতিশীল পরিস্থিতি, সেটা আবার ওনাদের অভিযোগ আপনারা তৈরি করছেন। আমাদের উপর যে অত্যাচারটা হচ্ছে, আপনি যদি করতে চান, দেশে একটা শান্তিপূর্ণ অবস্থান, সহ অবস্থান তৈরি করতে পারেন, সরকারের প্রতি আমাদের একটা শ্রদ্ধাবোধ থাকবে। তখনই যখন দেখবো সরকারও আমাদের প্রতি শ্রদ্ধাবোধ আছে। সরকার ক্ষমতা পেয়ে যদি সরকার তার এটাকে মিসহ্যান্ডেল করে, মিসইউজ অফ পাওয়ার করে এবং এটাকে বিরোধী দলকে নিপীড়ন নির্যাতনের জন্য তার ক্ষমতাকে সে ব্যবহার করে, তখন তো এই মানুষ এটা বসে থাকবে না, মানুষ রিভোক করবে। সরকার কি তাই করছে মুশফিকুর রহমান মোহন? আমি কি বলবো,
আমার বড় ভাই অত্যন্ত অভিজ্ঞ রাজনীতিবিদ এবং উনি আইন বিষয়ে অনেক বেশি জানেন, এবং যে কারণে বিএনপির সেন্ট্রাল কমিটিতে উনি আইন বিষয়ক সম্পাদক বটে। এখানে আসলে ব্যাপারটা হয় কি, আমরা অনেক সময় উপলব্ধিতে আনি একরকম, বাস্তবতা হয়তো নানান কারণে বলতে পারে না। আমি বড় ভাইয়ের অবস্থায় যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে, উনি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বললেন, এই ভুলটা কেন হলো আমরা কি চিন্তা করে দেখেছি? ইয়াজউদ্দিন সাবেক মরহুম রাষ্ট্রপতি, মৃত ব্যক্তির নামে কোনো কিছু না বলাটাই উত্তম। আমি নামটা না বলতে পারলে খুশি হতাম, কিন্তু দুঃখজনকভাবে বলতে হচ্ছে। ইয়াজউদ্দিনের মাধ্যমে বিএনপি সরকার তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাকে গলা টিপে হত্যা করেছে। তারপরে বাক স্বাধীনতা আছে কি নাই সেটা নমুনা এই যে আজকে আমরা টকশো করছি, যাবতীয় চ্যানেলগুলোতে বিএনপি তথা আওয়ামী লীগ বিরোধী সকলেই কিন্তু সকল কিছু বলে যেতে পারছে নিরন্তর ভাবে। সুতরাং বাক স্বাধীনতা আছে কিনা দেশবাসীর কাছে জিজ্ঞাসা। প্রথমত, অত্যাচার নিপীড়ন সেই আদিকাল থেকে চলে আসছে। সবল দুর্বলকে অত্যাচার করে, এটাই স্বাভাবিক, কিন্তু ভদ্রতা বিবর্জিত। কারণ তখন মানুষ মূর্খ ছিল, সেই আমলে অশিক্ষিত ছিল মানুষ, হয়তো পোশাক আশাক পর্যন্ত পরতো না। আর আজকে আমি আপনি যে সমাজে বসবাস করছি, এই সমাজে এসে আমরা সেই আগের ধারণাকে লালন করব, পোষে চলব, এটা দুঃখজনক। এবং এখানে আমি অত্যন্ত বিনয়ের সাথে কয়েকটা তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। 2001 পরবর্তী সময়ে আওয়ামী লীগ যখন ক্ষমতা হারালো, বিএনপি যখন ক্ষমতা আসলো, ফুটেজগুলো বের করে দেখেন, পত্রিকাগুলো বের করে দেখেন, দেখবেন কি পরিমাণ নির্যাতন ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, সংখ্যালঘুদের বিরুদ্ধে। এবং পৃথিবীর ইতিহাসে খুব কম দেশেই যেটা হয়েছে, 21শে আগস্ট আমাদের দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য যে ষড়যন্ত্রটা করেছিল, আমার সৌভাগ্য যে আমি সেদিন সেই মিটিংয়ে ছিলাম, কিন্তু ছিলাম আমি অনেক দূরে, স্টেডিয়াম গেট এলাকায়। ভিড়ের কারণে ওইদিকে আমি ছিলাম না, যেখানে গ্রেনেড বিস্ফোরিত হয়েছিল। তো এখানে বেগম আইভি রহমান এবং আরো অনেকেই শহীদ হলেন, এবং রাখে আল্লাহ মারেকে আল্লাহর খাস রহমতে 2-4 জন অত্যন্ত ত্যাগী নেতাকর্মীর অসীম সাহসের কারণে আমাদের দেশরত্ন মাননীয় নেত্রী সেদিন প্রাণে বেঁচে গেলেন। আমরা কি কখনো আমরা কি এটা কি কারোই অজানা যে এই কাজটা কে করেছে? আমরা সকলেই জানি তারেক জিয়ার নির্দেশে বিএনপির এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে। হয়তো আমার বড় ভাই বলবেন যে তারেক জিয়ার নির্দেশে করা হয় নাই। তো কেন? তখন তো আপনারাই সরকারের ক্ষমতায় ছিলেন, আপনারা কেন প্রমাণ করেন নাই যে এখানে আওয়ামী লীগ জড়িত আছে বা অন্য কোনো সংস্থা জড়িত আছে? আপনারা সেদিন করেন নাই। তো যাই হোক না কেন, যারা সমূলে একেবারেই আরেকটি 15 আগস্টের মাধ্যমে আওয়ামী লীগের অস্তিত্বকে মুছে দিতে চায়, প্রতিহিংসা পরায়ণ আওয়ামী লীগ নাকি বিএনপি, এটা জাতির কাছে আমার জিজ্ঞাসা রইল। পাশাপাশি এখানে কিছু তথ্য আমি দিতে যাচ্ছি, যেমন আপনার সাংবাদিক আনোয়ার, সৈয়দ ফারুক আহমেদ, গোলাম মাহফুজ, নাবিল আব্দুল লতিফ সহ 12 জন সাংবাদিককে হত্যা করা হয় ওনাদের আমলেই। 21 টেলিভিশনের সম্প্রচার বন্ধ ওনাদের আমলেই করা হয়। চট্টগ্রামের ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলীয় ক্রিকেটারদের সামনে সাংবাদিক ও ফটো সাংবাদিকদের উপর যে পৈশাচিক নির্যাতন চালানো হয়, তৎকালীন ছাত্রদল ক্যাডার চট্টগ্রামের ডেপুটি পুলিশ কমিশনার আকবরের নেতৃত্বে, এবং যেটা অত্যন্ত দুঃখজনক, শুধু বাংলাদেশ না সমগ্র বিশ্বে একটা আলোচনার ঝড় তুলেছিল। তো যাই হোক না কেন, আমরা যদি আসলে তথ্য ঘাটাঘাটি করি, ওনাদের কি আপনি অভিযুক্ত করছেন? অভিযোগের পাল্লা ওনাদের দিকেই অভিযোগ, কারণ যেহেতু সরকারের ক্ষমতা ওনারা ছিলেন তখন, এবং তাদেরই পালিত
পোষ্য পুলিশ। এখন আমরা এই প্রতিযোগিতায় আছি, কে কত বেশি খারাপ করেছেন, ব্যাপারটা এইরকম পর্যায়ে চলে যাচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে যে ব্লেম গেম যেটা, এবং যদি আপনি ওই কথাই যান, ওই কথা বলতে আমরা যেতে চাই না, আমরা চেয়েছিলাম যে ভবিষ্যতের দিকে তাকাতে। তো আপনাদের আমল যে লাঠি বইটার লগি বইটার যে কাহিনী, এ তো সকল মিডিয়াতে যা দেখাইছে এবং যেভাবে নৃশংসভাবে একটা মানুষকে প্রকাশ্যে পিটায় মারা হয়েছে, এটা তো সারা বিশ্ব থমকে গেছে। তারপরে আপনারা দেখেন বিচার বিভাগের উপরে আপনারা কি পরিমাণ হস্তক্ষেপ করতেছেন এবং বিগত জীবনেও করছেন। যে কোনোদিন কিন্তু বিএনপি লাঠি মিছিল নিয়ে হাইকোর্টে সুপ্রিম কোর্টে যায় নাই, আপনারা এটা করছেন। এখন আসেন যে সংখ্যালঘুদের উপর অত্যাচার, আপনি যদি ইতিহাস পরিচালনা করেন এবং দলিল দস্তাবেজ যদি আপনি দেখেন, তো অবশ্যই দেখবেন যে দেশ স্বাধীন হওয়ার পর, ইমিডিয়েট পর, যে সংখ্যালঘুরাই কিন্তু সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে। তারপরে আপনি একটা কথা বলেন যে 21শে আগস্ট গ্রেনেড হামলাটা বিএনপির আমল হয়েছে, এটা সত্য। কিন্তু বিএনপি সরকার কিন্তু এইটাকে ট্রেস আউট করার জন্য চেষ্টাটা তারা কম করে না। 1 কোটি টাকা কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে যে দেশনাথী খালেদা জিয়া ঘোষণা দিচ্ছেন যে ধরা দিতে পারবে তাকে 1 কোটি টাকা দেওয়া হবে। আরো এই ব্যাপারটা আপনি দেখেন যে এই মুফতি হান্নান, এরা কিন্তু বিএনপি গ্রেপ্তার করছে। আমরা এই ধরনের হত্যাকে, 21শে গ্রেনেডের মতো হত্যাকে কিন্তু আমরা সমর্থন করি না, করতে পারি না। তারপরে আপনি দেখেন যে এই আওয়ামী লীগ আমলে নারায়ণগঞ্জে যে চাষা আওয়ামী লীগ অফিসে যে বোমা হামলাটা হলো, সে বোমা হামলায় তো আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ অফিসটা আওয়ামী লীগের, কিন্তু আসামি দেওয়া হলো, 1 নম্বর আসামি হলাম আমি এবং বিএনপির অন্য লোকজনকে। এখন আপনার আমলে বোমা হইলে আমাকে আসামি করবেন, আমি আপনাকে আসামি করবো, এই ট্রেনটা কিন্তু থাকা উচিত না। বিএনপি কিন্তু কোন বোমা হামলার কারণে কিন্তু আওয়ামী লীগের কোন নেতাকে আসামি করে নাই, কিন্তু আওয়ামী লীগ কিন্তু যত বোমা হামলাটা হয়েছে, এই বোমা হামলায় কিন্তু বিএনপিকে আসামি করছে, যার প্রমাণ আমাকে আসামি করছে। 3বার এটা নিয়ে তদন্ত হয়েছে এবং 13 বছর পরে এটা আমি খালাস পেয়েছি। তো এখন আপনারা বলতেছেন কি যে তারেক জিয়া এটার মধ্যে জড়িত। তারেক জিয়া জড়িত হওয়ার মতো কোন ইনগ্রিডিয়েন্টস আপনাদের হাতে কিন্তু নাই, উপাদান এটা দেখানোর মতো কোনো কিছু। এখন চার্জশিট হয়েছে, এরপরে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে তো যে কোনো সরকার যখন পাওয়ারে থাকে তখন সবাইকে ঢুকাইতে পারে। যাই হোক, এইখানে আমি একটু বিনীতভাবে বলতে চাচ্ছি, আমারটা শেষ করি প্লিজ। এখন কথা হলো যে আপনারা কি এই তারেক রহমানের ওই যে ভিডিও ক্যাসেট বাজানোর জন্য ওই মিডিয়াকে গ্রেপ্তার করেন নাই? তারপরে এই যে আর একটা কথা আমি বলতে চাই যে বাক স্বাধীনতার ব্যাপারে বা মিছিল মিটিং করার ব্যাপারে আপনারা যে ভূমিকাটা রাখছেন, যে 5ই জানুয়ারিতে যে নির্বাচনটা হলো এবং পরবর্তী সময় 1 বছর পূর্তি হিসাবে আপনারা করলেন গণতন্ত্র রক্ষা দিবস, আমরা করলাম কালো দিবস। কিন্তু আপনার অধিকার আছে, আপনাদের কালো দিবস না, মানুষকে রোস্ট করার দিবস। কথা শেষ করতে দেন, আমি কিন্তু আপনাকে ডিস্টার্ব করি। সরি জি, এই আপনি করলেন একটা কর্মসূচি দেওয়ার আপনার অধিকার আছে, গণতন্ত্র হত্যা দিবস, এবং আমাদের হলো গণতন্ত্র হত্যা দিবস এবং আমরা গণতন্ত্র রক্ষা দিবস করলাম। কিন্তু আপনাদের কিন্তু সে দিবসটা আপনার করতে দেন নাই। আপনার যিনি আমাদের দলের চেয়ারপারসন, তাকে কিন্তু গড়তে বাড়িতে দেন না। এর 2014 5ই জানুয়ারিতে যে বালু ট্রাক দিয়া তার বন্ধ করে রাখছেন, এবারে কিন্তু বালু ট্রাক তো দিচ্ছেন, তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছেন। এটা কিন্তু সভ্যতা দাবি করে না। পার্শ্ববর্তী রাষ্ট্র দেখেন, অন্যান্য সিভিলাইজ কান্ট্রি যারা দাবি করে, সেখানে কিন্তু আপনার প্রতিপক্ষকে কথা বলতে দিবেন, বিরোধী দলকে কথা বলতে দিবেন, তার কর্মসূচিকে আপনি বাস্তবায়ন করতে দিবেন, তখন এটাই কিন্তু আপনার দায়িত্ব হয়ে দাঁড়ায়। কিন্তু সেটা দায়িত্বের পরিবর্তে আপনারা কি করেন, আপনাদেরকে পুলিশ এবং আপনাদের যে ক্ষমতাটা আছে আইন শৃঙ্খলা বাহিনীকে মিসহ্যান্ডেল করেন, তাদেরকে দিয়া হয়রানি করেন। আরেকটা কথা, আপনি এটা হয়তো আপনি ভুল বলছেন কিনা বা জ্ঞানত বলছেন কিনা আমি বুঝতে পারি নাই, সেটা হলো ইয়াজউদ্দিন, তার যে কর্মকাণ্ড তাকে আমরা সমর্থন করি না, সে একটা মেরুদণ্ডহীন লোক, সেটা আমি স্বীকার করি। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এই যে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু তার আমল হওয়াও নাই, ভাঙ্গেও নেই। সে দিতে ফেল করছে, একটা সরকার গঠন করতে ফেল করছে, তারপর নিজে এসে তত্ত্বাবধায়ক হয়েছে এবং তারপরে তো আরবি ব্যাগ একটা তত্ত্বাবধায়ক এই দেশটা পরিচালনা করলো। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের দেশে যে প্রশাসনিক যে ব্যবস্থা, এই প্রশাসনিক ব্যবস্থায় আপনি যদি একটা সুষ্ঠু নির্বাচন করতে চান, তো জাতি একসময় যেমন ঐক্যবদ্ধ হয়েছিল ভাষা আন্দোলনের জন্য, জাতি ঐক্যবদ্ধ হয়েছিল একসময় স্বাধীনতা আন্দোলনের জন্য, জাতি কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের জন্য জাতি কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিল সবাই। তখন কিন্তু জামাত ইসলামও কর্মসূচি দিছে, সেই কর্মসূচিও
স্বতঃস্ফূর্তভাবে পালন হয়েছে, সব প্রত্যেকটা দলে দিচ্ছে, সেখানে কোনো বিরোধ ছিল না। সেই ঐক্যবদ্ধ হয়নি, কারণ তখন তো আপনারা সরকারে ছিলেন। কিন্তু হ্যাঁ, সেখানে কথা রইল, আমাদের বক্তব্য রইল এই যে যেখানে আপনারাই ইনিশিয়েটার, সেখানে তত্ত্বাবধায়ক সরকারটা আপনারা বাদ করলেন কেন? কেন এই জন্য বাদ করলেন যে যদি তত্ত্বাবধায়ক দেওয়া হয় তবে আপনারা সেখানে এই আবার ক্ষমতা আসতে পারবেন, এই একটা আশঙ্কা। আর প্রকৃতপক্ষে যে ঘটনাটা এখন দেশে চলছে, যে জিল্লু ভাই যে কথাটা বললেন যে এখন একটা স্বাভাবিক পরিস্থিতি চলছে, আমি বলবো যে দেশে এখন কোনো রাজনীতি নাই। যদি রাজনীতি থাকতো তবে আপনার এই যে সাগরের মধ্যে মানুষগুলি ভাসতেছে, সেখানে মিছিল হইতো, মিটিং হইতো, প্রতিবাদ হইতো, তারপরে আরো। কিন্তু সেটি তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কখন সাধারণ মানুষের ইস্যু নিয়ে কাজ করে না। ঘটনাটা হয়েছে যদি আপনি রাস্তায় যাওয়ার প্রশ্ন, আপনি তো রাস্তায় নামতে পারতেছেন না, আপনি কথা দিতে পারছেন না। আর এই বাংলাদেশের বা পাকিস্তানের আমলে তো যদি আপনি ধরে নেন, তবে আপনি দেখবেন সব এই মামলা মোকদ্দমায়, নেতাদের বিরুদ্ধে এত মামলা মোকদ্দমা সকল প্রকার রেকর্ডকে ভঙ্গ করছে। এক ইয়ের কথা চিন্তা করেন, আমাদের মহাসচিবের কথাটা চিন্তা করেন, সেটা একটা নির্ভর হবে। সবাই তো সবাইকে চিনি, আমরা আমাদের দেশটা এতই ছোট যে সবাইকে কিন্তু সবাই কিছু না কিছু। আচ্ছা, নিরীহ ডেফিনেশনটা যদি আমাকে একটু দিতেন, শিখতে পারতাম কিছু। হ্যাঁ, শিখাই আপনাকে। সে একটা নিতান্ত একটা ভদ্রলোকের, সবাই জানে। আপনি একজন কেন্দ্রীয় নেতা, আপনি আরেকজন জাতীয় নেতা সম্পর্কে আপনি অবশ্যই খোঁজ খবর রাখবেন। সেই লোকটাকে আপনি 73টা ইয়ে দিলেন, এই যে বাস পোড়ানো মামলায়, এই মামলায়, গ্রেনেড মামলা, এইসব মামলা দিলেন। কিন্তু কথা হলো যে তাকে তার ডিফেন্স নেওয়ার জন্য আইন যাকে পারমিট করে তাকে যে আপনি তার ডিফেন্সটা নেওয়ার জন্য, উইথ ডিউ রেসপেক্ট, আপনাকে এখানে একটু দুষ্প্রমাণ একটা জিনিস আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি। তাকে দিনের পর দিন আপনি, আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি, কারণ বড় ভাই আপনি, আমি শিখতে যাচ্ছি। জি বলেন। আমি যতটুকু জানি, হত্যাকারী যে, তার থেকেও বেশি দোষী সাধারণত হত্যার নির্দেশদাতা। ঠিক এই কারণে আমি জিজ্ঞেস করেছিলাম যে নিরীহ ডেফিনেশনটা কি। কেননা আমরা যদি এখন, কারণ জামানাটা এমন একটা ডিজিটালাইজ টাইম এসে গেছে, এই যে আপনি কি বলছেন আমি কি বলছি, কালকে অস্বীকার করার উপায় থাকবে না, কারণ সবকিছুই প্রমাণিত, রেকর্ড। ওনার বক্তব্যগুলো যদি আমরা কখনো দেখার সুযোগ পাই, অ্যানালাইজ করি, দেখা যাবে সবকিছুতেই কিন্তু উস্কানিমূলক বক্তব্য। উস্কানিমূলক তার মানে উনি প্ররোচিত করছেন তোমরা এগিয়ে যাও। পলিটিক্যাল রেটরিক থাকে। আমরা যদি আপনাদের সময়কার, আপনাদের বক্তব্য, ওনাদের প্রতিদিনকার বক্তব্য, রাজনৈতিক বক্তব্য এবং মঞ্চের বক্তৃতাকে যে কাউন্ট করি, তাহলে বোধহয় সবাই কম বেশি হত্যা মামলার আসামি হয়ে যাবেন না। আপনিও ভাব যাবেন, কিন্তু আমার যথেষ্ট, আমি আপনার সাথে একমত। সেই জন্য আমি বলছি, আমার মনে হয় অত নিরীহ বলাটা ঠিক হবে না সেই ক্ষেত্রে। আপনি যে কথাটা বলতেছেন, আমরা কিন্তু স্লোগান দিই, জেলের তালা ভাঙবো, অমুক নেতাকে আনবো, এটা কিন্তু প্রতিনিয়ত আমরা স্লোগান দিচ্ছি। আইনি ইয়ের মধ্যে ফেললে কিন্তু সেটি অপরাধের মধ্যে। আমরা কিন্তু আজ পর্যন্ত কোন জেলের তালাও ভাঙে নাই। এটা জ্বালো জ্বালো আগুন জ্বালো, এটা কিন্তু মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কিন্তু বলছেন যে আমি মানুষকে বনের আগুন জ্বালানোর জন্য বলছি। এটা হল একটা স্পিরিট। কথা বলার সময় আপনি দেখবেন যে আমাদের প্রধানমন্ত্রী যখন কোন সেমিনারে বক্তৃতা দেন, তখন কিন্তু তার গলার আওয়াজ তিনি দেখা তার ঠান্ডা মাথায় বক্তৃতা দেন। কিন্তু যিনি জনসভায় বক্তৃতা দেন, কিন্তু তখন কিন্তু তিনি কাউকে ছাড়েন না। এবং এটা কি আমাদের নেত্রী সম্পর্কে তিনি পার্সোনালও সমালোচনা করেন। অর্থাৎ সবকিছু একটা সিস্টেমের মধ্যে, আপনার যখন মানুষ রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে কথা বলে, তখন সে কিন্তু এই কিছু কথা যে মনোবল বৃদ্ধি করার জন্য এবং এনকারেজ করার জন্য কথা বলে। এর অর্থ এই না যে ইন ট্রু সেন্স তিনি কোনো গাড়িতে আগুন লাগাতে বলছেন। এবং গাড়িতে আগুন লাগানোর মতো এখন পর্যন্ত কোনো এভিডেন্স কিন্তু আপনারা প্রমাণ করতে পারেন নাই। আপনারা কি করলেন, দুনিয়ার সকল আইনি রেকর্ড ব্রেক করে সে লোকটা আজকে 3 মাস যাবত জেলে, তারপর তার বিরুদ্ধে আপনারা রিমান্ড চান এবং সেই রিমান্ডটা হয়। এটা তো খুব দুঃখজনক ব্যাপার। একটা এজেড ম্যান এবং একটা দলের, বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল, অন্য আওয়ামী লীগ এবং বিএনপি দুটোই বৃহৎ দল, কিন্তু এই একটা দল সরকার আছে বলেই আরেকটা দলের মহাসচিবকে আপনি বারবার রিমান্ডে দিবেন, এটা কিন্তু এই কালচারটা কিন্তু একটা ব্যাড প্রেসিডেন্ট হিসাবে আমাদের দেশে সৃষ্টি হচ্ছে। পৃথিবীর ইতিহাস দেখেন বা অন্য ব্যাপারও দেখেন, আপনি ভারতেই দেখেন। ভারতে যে যখন তারা কোনো অবরোধ ডাকে বা কোনো হরতাল ডাকে, বন্ধ ডাকে, তখন কিন্তু গুলি চালিয়ে দেওয়া হয় না।
তাতে এভাবে অকাতরে একটা জেলার ঘটনা হলো একদম সেন্ট্রালের সেক্রেটারি সহ তাকে মামলা আসামি দেওয়া হয় না। এটা কিন্তু একটা পারস্পরিক একটা পলিটিক্যাল লিডারের প্রতি একটা পারস্পরিক একটা শ্রদ্ধাবোধ থাকতে হবে। শ্রদ্ধাবোধটা না থাকলে আপনি কি দাঁড়ায়, প্রতিহিংসা আগুনটা তো সেখান থেকে সৃষ্টি হয়। আজকে আপনারা খালেদা জিয়াকে যে ব্যবহারানি করতেছেন, আপনি দেখেন একটা কথা আজকে পত্রিকায় আছে, আজকে প্রথম আলো পত্রিকায় আছে, যে ছেলেটা দেশনেত্রী খালেদা জিয়ার গাড়িতে হামলা করলো তাকে পুরস্কৃত করা হয়েছে, তাকে ওই ইউনিটের কোথাকার তাকে সভাপতি করে দেওয়া হয়েছে ছাত্রলীগের। তো এটা তো হওয়া উচিত না। আপনার এবং আমার প্রতি, আমরা দুজনের প্রতি দুই পারস্পরিক শ্রদ্ধাবোধটা থাকে। আমাদের পরবর্তী যে জেনারেশন আছে এবং আমাদের পরবর্তী যে স্টেজগুলি আছে নেতৃত্বের, সেই স্টেজগুলো কিন্তু আপনাকেও শ্রদ্ধা করবে, আমাকেও শ্রদ্ধা করবে। সেই শ্রদ্ধাটা কি বিএনপি আওয়ামী লীগের প্রতি বা তার প্রতিপক্ষের প্রতি সবসময় দেখাতে পেরেছে? সেটা আপনি দেখেন, বিএনপি কি বিএনপি যখন দাবি করে, বিএনপির দাবিটা হয়তো যৌক্তিক, আপনি এর আগে যে বললেন সেগুলো হয়তো যৌক্তিক, আপনি এটি করতে পারেন কিনা? জিয়াউর রহমান জীবিত থাকা অবস্থায়, কথাটা একটু শেষ করে দিই, জিয়াউর রহমান জীবিত থাকা অবস্থায় এই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশে আসছেন। তিনি জিয়াউর রহমান গভর্নমেন্ট থাকা অবস্থায় কিন্তু একটা বিরাট সম্বর্ধনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, আজকের যিনি প্রধানমন্ত্রী, তিনি এই দেশে আসছেন। তারপরে আপনি দেখেন এই ধরনের কি কোনো ঘটনা দেখাইতে পারবেন আপনারা যে বিএনপি সরকার আমলে এই তখন তো আজকের যিনি প্রধানমন্ত্রী তিনি বিরোধী দলে ছিলেন, তার বাড়িতে বালুর ট্রাক দেওয়া হয়েছে, তার পেপার ডিসপ্লে করে দেওয়া হয়েছে, তার এত মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে। এই ধরনের কোন ইনস্ট্যান্স আছে? বিএনপিকে একটা মামলা দিছে, যে হত্যা মামলা দিছে ইয়ের বিরুদ্ধে, এই আজকে যিনি বিএনপি আওয়ামী লীগের সভানেত্রীর বিরুদ্ধে কি একটা মামলা পর্যন্ত দিছে? যে বিএনপি আমলে তো বিএনপির ওই আওয়ামী লীগ আমলে তো বিএনপির লক্ষণ হয়েছে বা বিএনপি তো নির্যাতিত হয়েছে, সেটা তো প্রধানমন্ত্রীকে বা মহাসচিবকে তো দিনকে দিন এইভাবে জেলে রাখে নাই, রাখছে বিএনপি আমলে? বলেন আর বিএনপি একটা ইনস্টেন্স, আপনি মোহন ভাই একটা ইনস্টেন্স দেখান যে বিএনপি সরকার থাকা অবস্থায় আওয়ামী লীগের কোন নেতাকে এইভাবে দিনকে দিন জেলের মধ্যে পুরে রাখছে? এটা বলেন আপনি। আমার এখানে পরিসংখ্যানই আছে। তো যাই হোক, তার আগে আমি অন্য একটা প্রসঙ্গে আসি। এখানে আমার কত লেখা আছে? এটা এইভাবে লেখলে 6, এইভাবে লেখলে 9, আর এইভাবে 9। ঠিক বালির ট্রাকটা 6 এবং 9 আপনি যেভাবে দেখছেন নেগেটিভলি, আমি খুব পজিটিভলি দেখছি। সেটা আপনি দেখতে পারেন, যেহেতু আপনি সরকারে আছেন। আমি সরকারে না, আমার ঘরেতে বার নাই, আমি সরকারে না, আমার মানুষ ঘরে আটকে রাখবেন, ততই তো আপনার লাভ। না, আমার কথাটা শেষ করতে দিলে বুঝতে পারবেন। জি বলেন। আমি মানুষ হিসাবে, কারণ একটা জিনিস কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আজকে যদি একটি বৃহৎ দলের নেত্রীর কিছু হয়, তার দায়িত্ব কিন্তু অতি স্বাভাবিকভাবেই সরকারের ঘাড়ে চলে আসে। যে কারণে এই বালির ট্রাক বা বিভিন্ন কিছু দিয়ে তাকে প্রোটেকশন দেওয়া হয়েছে, তাকে ঘর থেকে বের করা বা বের হতে না দেওয়ার জন্য বালির ট্রাক কিন্তু দিতে হয় না। আসলে ব্যাপারটা হচ্ছে দেখতে নারী, তার চরণ বাঁকা। এখন অবস্থাটা এমন একটা পর্যায়ে চলে এসছে যে আওয়ামী লীগ যা কিছুই ভালো করুক না কেন, দুদিন পরে আমার মনে হয় এরকম হবে যে আওয়ামী লীগের লোকজন পশ্চিম দিকে সেজদা দিয়ে কেন নামাজ পড়ে, এরকমও বলার চেষ্টা করবে অনেকে হয়তোবা। তো এখন তারপর আপনি বললেন তত্ত্বাবধায়ক সরকার হলেই আওয়ামী লীগ ক্ষমতা হেরে যেত বা নির্বাচনে হেরে যেত, ক্ষমতা সেই কারণে আওয়ামী লীগ এটি বাতিল করেছে, সেটাই বলছি যে উনি বাতিল করেছেন। কিন্তু আমি ভুলক্রমে বলি নাই, সজ্ঞানে, স্বেচ্ছায়, সুস্থ অবস্থায়, জেনে শুনে আমি বলছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কবর বিএনপি রচনা করেছিল। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা মৃত্যু ঘটিয়েছিল ইয়াসউদ্দিন। কেননা সেদিন যদি বিএনপি ইয়াসউদ্দিনকে সরকার প্রধান হিসেবে রাষ্ট্রপতির অতিরিক্ত দায়িত্ব না দিত, মানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগ না দিত, আমার মনে হয় আজকে এ ব্যাপারে আর কোনো সমস্যা থাকতো না। তো যাই হোক না কেন, আসলে সবকিছুই সময়ের সাথে বদলায়। আপনি হয়তো একটা জিনিস ভুলে গেছেন, আমার মনে হয় সেদিন আপনি বোধহয় সম্ভবত জিপিওর সামনে ছিলেন 1984 সালের 28শে নভেম্বর। আমিও ছিলাম এরশাদ সাহেবের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়ায় 1984 সালের 28শে নভেম্বর।
সচিবালয় ঘেরাও, যে জিনিসটা আমরা এমন কোন নজির তৈরি করিনি যে বুলডোজার চালিয়ে দেওয়া, আমরা কোনো নজির তৈরি করিনি মানুষকে রাস্তায় আন্দোলনরত অবস্থায় হত্যা করা। তা আসলে আমরা দেখে দেখে শিখছি, কিন্তু আপনি এটি দেখে বোঝাতে চাইলেন? আমি বলছি এবং শিখছি এইটাই, যা কিছু অতীতে অন্যরা ভুল করেছে আওয়ামী লীগ সরকার সেটা করছে না, আওয়ামী লীগ সরকার সেটার থেকে দূরে থাকার চেষ্টা করছে। আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় অর্জন যে অতীতের সরকারের পাপাচার, অতীতের সরকারের নিষ্ঠুরতা, সেটা দেখে শিক্ষা নেওয়া এবং সেটা থেকে দূরে থাকা। আপনাদের যে বক্তব্য, এই বক্তব্যটা একটা হাস্যকর বক্তব্য। প্রথম কথায় আসি, যে আপনি কথাটা বললেন যে খালেদা জিয়াকে প্রোটেকশন দেওয়ার জন্য আপনারা তাকে বেরোতে দেন নাই। না, আমরা বের হওয়ার ব্যাপারে কিন্তু আমি একবারও বলি, আপনারা তো প্রোটেকশন দিচ্ছেন। প্রোটেকশন কারণ এই জন্যে যে অনেক কিছুই হতে পারে, কারণ এই জন্যে যেমন আপনাদের ব্যর্থতাটা কিভাবে 21শে আগস্টের ব্যাপারটা যদি আপনারা সঠিক তদন্ত করে বের করতে পারতেন যে এটাতে XY জড়িত, দিস ইজ প্রুভড, এবং আপনারা অ্যাকশনে যেতে পারতেন, তাহলে কিন্তু আজকে আমরা বলতে পারতাম না যে তারেক যে এটা করেছে। আপনারা এই যে আমাকে একটু বলতে দেবেন, খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অ্যাকশন হতে পারে, সেটা তখন আওয়ামী লীগের কাঁধে চলে আসবে, বলতে পারেন। কিন্তু কথাটা হলো যে যখন আপনাদের লোক খালেদা জিয়ার পিছনে গাড়িতে বাড়ি দিল, গাড়ি ভাঙলো, তার কি অ্যাকশনটা নিচ্ছেন আপনারা? সেই অ্যাকশন তো আপনারা নেন নাই। এখন আপনি যদি বলেন যে আপনি তার ইয়ের মধ্যে সে যখন বেরোতে ছিল তখন তার মরিচের গুঁড়া দিয়ে দিলেন, এবং একটা নেত্রী তাকে বের হবে তার প্রোটেকশন হিসাবে কি করলেন, এটা তার বাড়ির সামনে বালু ট্রাক দিলেন, এবং এটাকে আপনি ডিফেন্স করতেছেন যে তার প্রোটেকশনের জন্য দিচ্ছেন। এটা তো একটা কথা বলা যায়, মানুষ যে কোনো কথা বলতে পারে, কিন্তু সেই কথাটা কতটুকু গ্রহণযোগ্য এটা কিন্তু বিচার বিশ্লেষণ করবে জনগণ। আমার মনে হয় যে আপনার যদি তামাশা করার উদ্দেশ্যে এটা করে বলে থাকেন সেটা হলো অন্য জিনিস, কিন্তু কোনো রিজনেবল ম্যান, কোনো জ্ঞান আত্মবুদ্ধি সম্পর্ক জ্ঞান সম্পন্ন কোনো ব্যক্তি এই কথাটা বিশ্বাস করবে না যে খালেদা জিয়ার নিরাপত্তার জন্য প্রোটেকশন, বাংলাটা কি নিবেন আমি জানি না, যদি তার নিরাপত্তার জন্য এটা করে থাকেন তবে এটা নিরাপত্তার সিস্টেম না। পৃথিবীর কোথাও একজন নেত্রীর বাড়ির সামনে বালু ট্রাক আটকায় তার অধিকারকে হরণ করে তাকে ঘর থেকে বের হইতে না দিয়া তার একটা শিডিউল জনসভা, হাজার হাজার লক্ষ লক্ষ লোক যে জনসভার মধ্যে সমবেত হওয়ার কথা, এবং খালেদা জিয়ার মিটিং এ তাই হয়, সেখানে আপনারা বালু ট্রাক দিয়ে আটকায় দিয়ে এতগুলি লোককে তার বক্তব্য শোনার থেকে বঞ্চিত রাখলেন। এটা কিন্তু রাজনীতির আওতায় পড়ে না, যার জন্য এখন কোনো রাজনীতি নাই। আপনি আরেকটা কথা আমি আপনার ডিস্ট্রাকশন করতে চাই, যে ইয়াসউদ্দিন বলেন আর ইয়াজউদ্দিন বলেন, যে ভাষায় আপনি বলেন, তাকে রাষ্ট্রপতি করাটা আপনারা ভালো চোখে দেখেন নাই, কিন্তু বিএনপির সদিচ্ছা রাষ্ট্রপতি করা না, তত্ত্বাবধায়ক সরকারের সেটা হলো সে সাংবিধানিক বিধান মোতাবেক হয়েছে। সংবিধান কিভাবে হলো বলি, আমি কথায় বলি, এটাকে আমি সমর্থন করি না। তার পার্সোনাল ধন্যবাদ ইয়াজউদ্দিনের পার্সোনালিটি নিয়ে আমি কোনো এখানে কোনো রিজিট পজিশনে নাই, কিন্তু বিএনপির যে একটা সদিচ্ছা ছিল সেটাকে কিন্তু আমি রিজেক্ট করি। বিএনপির সদিচ্ছাটা কি ছিল? একটা নিরপেক্ষ ব্যক্তিকে রাষ্ট্রপতির চেয়ারে বসানো। এই জন্যই কিন্তু একটা ইউনিভার্সিটির শিক্ষক এবং দীর্ঘদিন সে একটা সিনিয়র শিক্ষক, দলীয় আনুগত্য প্রেসিডেন্ট, কিন্তু সে কিন্তু আজকে যারা রাষ্ট্রপতি হচ্ছেন আপনাদের আওয়ামী লীগের, আপনি বরাবরই বিএনপি সমর্থক হিসেবে পরিচিত ছিলেন, বিএনপির উপদেষ্টা, জাতীয় আর অ্যাক্টিভিস্ট। শোনেন, গর্ব করে বলতে পারি বর্তমানে মহামান্য রাষ্ট্রপতি আমাদের আওয়ামী লীগের লোক ছিলেন। ইয়াসউদ্দিন, আপনি বলতে চাচ্ছেন যে কখনোই বিএনপির ছিল না, নিরীহ লোক। ইয়াসউদ্দিনকে কিন্তু ইন পারসন আমি তাকে কোনো প্রোটেকশন দিচ্ছি না, আমি তাকে কিন্তু আমি তার কর্মকাণ্ডকে আমি সাপোর্ট দিচ্ছি না। আমি কর্মকাণ্ডের ব্যাপারে কিন্তু বলি, বিএনপির যে সদিচ্ছা, বিএনপি তার দলীয় কোন কর্মীকে, দলীয় কোন নেতাকে, বিএনপির সমর্থক এক জিনিস, বিএনপিকে ভালোবাসে এক জিনিস, বিএনপিকে ফেভার করে এক জিনিস, আর বিএনপির ডাইরেক্ট অ্যাক্টিভিস্ট হওয়া, ডাইরেক্ট নেতা হওয়া, কর্মকাণ্ডে জড়িত হওয়া, সেটা আর জিনিস। বিএনপির সদিচ্ছাটা এটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন যে এটা যেহেতু একটা নিরপেক্ষ চেয়ার, এবং এটা শুধু বিএনপির গার্জিয়ান হিসেবে থাকবে না, এই চেয়ারটা থাকবে সারা রাষ্ট্রের একটা গার্জিয়ান হিসেবে, ছায়া হিসেবে। সেই হিসাবে বিএনপি তার নিজের দলীয় অ্যাক্টিভিস্টকে না দিয়ে সে
বিএনপি করলো কি একজন নিরপেক্ষ লোককে দিল। কিন্তু আপনার কি করছেন না করছেন সেটা হলো সেই ইচ্ছা তো আওয়ামী লীগও দেখিয়েছে, বিচারপতি শাহাবুদ্দিন রাষ্ট্রপতি করেছে। আমার কথা এই কথাটা আমি আসতেছি, ইয়াজউদ্দিন নিয়ে আমার কোনো কথা নাই, কিন্তু আমার কথাটা হলো যে আপনি একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালু রাখার জন্য একটা সকল লোক, সকল মতের লোক, সকল মতাবলম্বী যেন তাদের কথাটা বলতে পারে এবং তাদের কর্মসূচিটা বাস্তবায়ন করতে পারে, সেই জন্য বর্তমান সরকার, আপনার সরকার, আপনাদের ভূমিকাটা কি? বিরোধী দলের প্রতি তাদেরকে ব্লেম করা, তাদেরকে নিষ্পেষিত করা ছাড়া তো অন্য কোনো রাস্তা দেখি না। আপনি দেখেন তারেক জিয়া, প্রত্যেকটা বিষয়ে আপনাকে তারেক জিয়াকে আনতেছেন। তারেক জিয়া কি করলো? কোটি কোটি টাকা এই দেশের সরাই দিচ্ছে, এই করে চুরি করছে, এই করছে, এই করছে, সব আপনারা বলেন। সমস্যা তো এখানে প্রমাণ আছে, তো প্রমাণ আছে, এই প্রমাণটা এইটাই। বালিশের নিচে টাকা থাকলে প্রমাণটা, কিন্তু ব্যাংক ট্রান্সফার করলে তখন প্রমাণ থাকে। ওই মামলায় কিন্তু মানি লন্ডারিং মামলা কিন্তু তারেক জিয়া খালাস পাইছে। এটা কিন্তু এই সরকারের আমলে যে বিচারক মিস্টার মোতাহার হোসেন, তিনি তাকে যে খালাস দিলেন, এই জন্য কিন্তু তাকে এখন দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, তার বিরুদ্ধে কিন্তু দুদক লেগে থাকে এখন। হ্যাঁ, ইট ইজ ফ্যাক্ট। ইউ আস্ক মিস্টার বরঞ্চ এই দেশে আপনাদের অনেক কেসেই নিরপেক্ষতা হিসাবে মানে খালাস দেওয়া হয়েছে, আইন তার নিজস্ব ধারায় চলছে, সরকার ওখানে হস্তক্ষেপ করে না বলেই। ঠিক আছে, কিন্তু আমি যে জিনিসটা বারবার বলছি, কিন্তু আপনি এড়িয়ে যাচ্ছেন। না, আমি এড়িয়ে যাচ্ছি না। এখন আমি আপনার জবাব দিচ্ছি, আমি শেষ আমি জবাব দিই। আপনি যদি এই হইতো যে তারেক জিয়া কোটি কোটি টাকা মানি লন্ডারিং, তারেক জিয়ার ব্যাপারে আমরা আসবো এখন না, আসবেন আপনারা তারেক জিয়াকে, আমার উত্তরটা পাওয়া খুব আবশ্যক। আমি বলি নিরপেক্ষতা, তারেক জিয়াকে আপনারা আসামি করবেন সব বিষয়ে, কিন্তু সে খালাস পাইলে এটা বলবেন মিস্টার ইয়াজউদ্দিনকে ডিফেন্ড করছেন না। আমি ইয়াজউদ্দিন না, ব্যাপারটা হলো কি, ভুল তো বিএনপির। কেননা বিএনপি যদি তাকে কোনোভাবে ওইভাবে না করতো, অন্য কেউ কি হতো, তাহলে তো জিনিসটা এরকম হতো না। বিএনপি তার অতীত থেকে সামনের দিকে এগোচ্ছে, এখন সামনে কি? সামনে একটা রাস্তা হলো, সামনে আমার প্রস্তাব সেটা হলো যে এই দেশটা, তিনি যে কথাটা বলছেন শুরু হওয়ার আগে বা আপনি কথাটা বলছেন আমার খেয়াল নাই, যে এই দেশটাকে মনে করতে হবে এই দেশটা আমার, আপনার, মোহন ভাই সহ আমাদের সকলের দেশ, সকলের দেশ, 16 কোটি লোকের দেশ। এই 16 কোটি লোককে তার কথা বলার, তার মনের অধিকার প্রকাশ করা এবং তাকে রাজনীতি করা, যারা রাজনীতি করতে চায়, এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালু রাখার জন্য সুযোগ দিতে হবে। একটা গান মনে পড়ছে, সেই সুযোগটা না দিয়ে যদি আপনি একছত্রভাবে আধিপত্য বিস্তার করে ফেলেন, তো এটা কিন্তু কেউ মানবে না। এবং আস্তে আস্তে কিন্তু দেশ কি হবে, আপনি যদি আমাকে, আমি একটা এই পর্যন্ত ট্রেন্ড আপ হয়ে আসছি একটা গণতান্ত্রিক মুভমেন্টের জন্য, আপনার সমর্থনে আমার মনে পড়ছে আর কি, আমারই দেশ সব মানুষের, ছোটদের বড়দের সকলের, চাষাদের কৃষকের সকলের। আপনি গানটা সুন্দর বলেন, দেখা যায় এই গানটা ভালো গান, খুবই সুন্দর। সেই গানের মতো যদি আমাদের দেশটা হয়, সেটা হওয়ার একটাই রাস্তা, যে আপনি আমাকে সহ্য করে নিতে হবে। আপনি যখন ক্ষমতায় থাকবেন, আপনি আমাকে স্পেস দেবেন টু স্পিক। এখন না দিলে কি হবে? ধরেন আমি যে কথাটা বলতেছিলাম, সামনে কি, আমি একটা ট্রেন্ড অ্যাপ হয়ে আসছি, মিছিল করি, মিটিং করি, স্লোগান দিই, পত্রিকায় লিখি, টকশো করি, এটুকু পর্যন্ত আমার সীমানা। এখন এটা যদি আপনি আমার বন্ধ করে দেন, কেউ না কেউ এই দেশের রাজনীতিটা করবে, আমি অফ হয়ে যাব, আমি বাড়িতে বসে যাব। আমি আর রাস্তায় গেলে যদি দেখি যে আমার বারবার পুলিশে পিটায়, বারবার আমাকে জেলে যেতে হয়, বারবার আমার লোকজনকে নির্যাতন হইতে হয়, রিমান্ডে যেতে হয়, রিমান্ডে গিয়ে তাকে, আমি আপনার কথা আপনার স্মরণ করাই দিই যে আমাদের দেশের যে শাসক দলের যে ভূমিকা, আপনার আজকের যিনি প্রধানমন্ত্রী, আপনি কি আমার কথা খেয়াল করতেছেন? খুব মনোযোগ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু জেল থেকে বেরিয়ে একটা কথা বলছিলেন যে তাকে স্লো পয়জন করা হয়েছে। তিনি এই কথা বলছিলেন, কারণ এই কথাটা কেন আমার মনে পড়ে, যেহেতু আমিও জেলখানা ছিলাম, 2 নেত্রীর সাথে আমি জেলে ছিলাম। তো এখন দেখা যায় যে স্লো পয়েন্টের সিস্টেমটা আমাদের দেশে আছে, বা আমাদের দেশে আমলারা এই ব্রিটিশ আমলের থেকে শিক্ষাপ্রাপ্ত হয়ে তারা এটা করে। তো এই স্লো পয়জনে তো এখনো এই যে বিএনপির নেতৃবৃন্দ যারা জেলায় আছে, তারা কিন্তু একই ধরনের রোগে ভুগতেছে, তাদের মাথা ধরে থাকে, তারা চোখের দিকে তাকায় কথা বলতে পারে না, দিন দিন তারা অসুস্থ হয়ে পড়তেছে। নাসিরউদ্দিন পিন্টু জেলখানায় মারা গেল, সে একজন এমপি ছিল, তার যত অপরাধ থাকতে পারে সেটা বিচার হইতো, কিন্তু তার যে মৃত্যুটা, সেই মৃত্যুটা কিন্তু তার পরিবারের ক্ষেত্রে বলা হয়েছে তাই এটা মৃত্যু না, তাকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু একটা কোনো রিজনেবল বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ আজ পর্যন্ত সরকার তার ইনকোয়ারি রিপোর্টের মাধ্যমে বের করতে পারে না যে না এই
নাসিরউদ্দিন পিন্টুর মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু। এখন আপনি যদি আমাদের ক্ষমতায় যারা আছেন, ক্ষমতা থাকা অবস্থায় যদি স্বাভাবিক গণতান্ত্রিক পরীক্ষাগুলি বন্ধ করে দেন, তবে কেউ না কেউ এই দেশের প্রক্রিয়াটা করবে এবং সেটা সে ভিন্ন পথে করবে। এবং বারবার তো বিএনপি থেকে বলা হইতেছে, বিভিন্ন রাজনৈতিক দলের থেকে বলা হইতেছে, এবং এমনকি ডক্টর কামাল হোসেন সাহেব, তিনি তার বিএনপির সমর্থক না, তিনিও বলছেন যে এখানে যদি স্বাভাবিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া যদি বন্ধ করে দেওয়া হয় তবে এই দেশে ভিন্ন পথে রাজনীতি হবে সেটা, এবং এই দেশটা দিন দিন জঙ্গিবাদের দিকে এগিয়ে যাবে। এবং জঙ্গিবাদটা কিন্তু আমরা যেভাবে রাজনীতির মধ্যে এগিয়ে গেছি, যেটা ট্রেন্ড আসছে, আমরা কিন্তু জঙ্গিবাদটাকে সমর্থন করতে পারি না। এখন এই দেশের ভবিষ্যৎ শান্তি, ভবিষ্যৎ প্রক্রিয়া, ভবিষ্যৎ গণতন্ত্র, এই সবকিছু নির্ভর করতেছে আপনার উপর, যেহেতু আপনারা ক্ষমতায় আছেন। আপনার যতটুকু স্পেস, আপনার যদি সুন্দর স্পেস দিয়ে যান, যে এই দেশের ভবিষ্যৎ সুন্দর হবে, আর যদি স্পেসটাকে কুলুষিত করে যান, তো সুন্দর রেজাল্ট আপনি আশা করতে পারেন না। এবং মানুষের গলার চিপা ধরে তো আপনি এই সুন্দর মতামত আপনি পাবেন না। মিস্টার মোহন, প্রথমত মৃত কোনো মানুষ নিয়ে যতটা আমরা আলোচনা করতে না পারি ততটাই মঙ্গল, কারণ মৃত্যু আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য প্রযোজ্য। মৃত্যুর পরে মানুষকে সম্মান করা উচিত। কিন্তু আপনার এখনকার আলোচনায় একটা জিনিসই আমার মনে পড়ছে, পিন্টু সাহেবের মৃত্যু, কারণ উনি যেহেতু এমপি ছিলেন, ওনার মৃত্যু জেলখানা হতে পারে না। উনি যেহেতু এমপি ছিলেন, ওনার মৃত্যু বন্দি দশায় জেলখানা, হাসপাতালে হতে পারে না। এই কথাটা বলিনি, আমার কথাটা ব্যাখ্যাটা হলো এই যে আমি বলছি, তারপরে এই যে লোকগুলো অসুস্থ হয়ে, না আমি বলছি সরকার কি দায়িত্ব নাই? আমি সুস্থভাবে বলছি, তাকে সুস্থভাবে আপনি যখন আমাকে জেলে দিবেন, আমি বলছি আমাকে আপনি সুস্থভাবে রাখবেন, এটা আগে তো আপনি শুনতে হবে, নাহলে বুঝবেন কেমনে। কারণ আমার মনে পড়ে যায় শিল্পকলা একাডেমি মঞ্চে ফিরোজ সাহেব, 1 সেকেন্ডের নাই ভরসা, 1 সেকেন্ডের নাই ভরসা বলেই স্টেজে ওই অবস্থায় পড়ে গেল। তো ওটা বোধহয় আসলে আওয়ামী লীগ সরকার করিয়েছিল না, এই ধরনের কথা তো বিএনপি বলে নাই। না, যদি আপনারা বলেন রানা প্লাজা বিএনপি ঢাকায় ভাঙছে, এটা যদি বিএনপি এই ধরনের কথা বলে না। যদি পিন্টুর মৃত্যু এমপি হিসাবে জেলখানায় হয়ে থাকে, এটা কেন হইল? মৃত্যুর উপর যদি কারো নিয়ন্ত্রণ থেকে থাকে, এটা হলো কেন? তাহলে আমার মনে হয় সেই ফিরোজ শাহের মৃত্যুর জন্য বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে কেস করা উচিত। কেননা আমার মনে হয় সেই মৃত্যুর জন্য বোধহয় আমরাই দায়ী। সুতরাং মৃত্যুর উপর কারো নিয়ন্ত্রণ নেই। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। কারাগারে যারা আছে তাদের সুস্থতা দেখার জন্য, তাদের মেডিকেলের দেখার জন্য, তাকে সুস্থ রাখার জন্য তাদের দায়িত্ব। হ্যাঁ, আমরা ব্যবস্থাপনা এবং তার মৃত্যুটা কেন হলো সেটাও তো আপনি সঠিকভাবে তদন্ত করি এবং রিপোর্টটা দেই। পক্ষান্তরে আমরা কি দেখলাম? আপনি যে জিনিসটা বললেন যে আপনাকে স্পেস দিতে হবে, আই মাস্ট স্যালুট ইউ, ভেরি ওয়েল সেড। স্পেস না দিলে কিভাবে চলবে? কারণ কি তা জানেন? এখন এই লাইটগুলো কেন জ্বালানো আছে? অন্ধকার, অন্ধকার আছে বলে এই লাইটগুলো প্রয়োজন আছে। দিনের আলো থাকলে এই লাইটের প্রয়োজন থাকতো না। ঠিক তদ্রূপ আমার মনে পড়ে উত্তরবঙ্গের কৃতি সন্তান মোহাম্মদ নাসিম ভাই, শেরপুরের আপসহীন নেত্রী মতিয়া চৌধুরী, আমার থেকে খুব ভালো আপনার মনে আছে। উত্তরবঙ্গের আরেক কৃতি সন্তান আসাদুজ্জামান নূর, তাদেরকে রাস্তায় পিটিয়ে, বেধড়ক পুলিশ দ্বারা পিটিয়ে, সেই ফুটেজ খুব দূরে যেতে হবে না সংগ্রহ করতে। আমরা মনে হয় এখান থেকেই, এই আইপ্যাডের থেকে বের করে দিতে পারবো। তো এখন আসলে জিল্লুর রহমান সাহেব কিন্তু একটা কথা বলছে যে সেই প্রতিযোগিতায় কিন্তু আমরা প্রতিযোগিতা নেই, প্রতিযোগিতা নেই। আপনারা জন্য আমি বলছি, অনেক বাড়িয়ে দিচ্ছেন আপনারা। আপনারা বলার পর আমি খণ্ডনের জন্য বলছি। প্রশাসনকে, পুলিশকে যেভাবে আপনারা বিউজ করছেন, যে কোনো সরকারের রেকর্ডকে আপনারা ব্রেক করছেন। এই দেশে একটা রাষ্ট্রে কিছু প্রতিষ্ঠান থাকতে হবে, হতে পারে কিছু প্রতিষ্ঠান থাকতে হবে যারা নিরপেক্ষ। আপনার কথা আমি একমত। এই যে নির্বাচন কমিশনটা আপনারা রাখছেন, এই নির্বাচন কমিশন যে নেটকার জন্য ভূমিকা রাখা এবার সিটি কর্পোরেশন নির্বাচনটা করলো, সেটাও কিন্তু মানুষের বিবেকের থেকে, যে মানুষ দেখতেছে, শত শত মানুষ দেখতেছে, হাজার হাজার মানুষ দেখতেছে যে সেখানে ভোট হচ্ছে না। নির্বাচন কমিশন ভোট শেষ হওয়ার আগে বলে দেয় যে সুষ্ঠু নির্বাচন হয়েছে। আচ্ছা, প্রতিষ্ঠানগুলিও আজকে আমাদের প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের ক্যারেক্টারকে হারিয়ে ফেলছে। ন্যাচারাল ক্যারেক্টার বলতে একটা কথা বলা, আমি কিন্তু আপনাকে কথাটা শেষ করি। যেমন আমার মা ন্যাচারাল ক্যারেক্টার হবে কি?
যে সে আমাকে আশ্রয় দেবে। একটু আমার রাষ্ট্র, আমার প্রতিষ্ঠানগুলি, এই যেমন নির্বাচন কমিশন, যেমন পুলিশ বা অন্যান্য যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেগুলি রাষ্ট্রীয় এক্সচেকারে জনগণের পয়সা যেগুলি চলে, তারা কিন্তু ন্যূনতম তাদের বিবেক সেখানে অ্যাপ্লাই করবে। কিন্তু সরকারকে ক্ষমতা রাখার জন্য, তার চেয়ারকে টিকিয়ে রাখার জন্য সেই প্রতিষ্ঠানগুলি যেগুলির গায়ে লেখা আছে নিরপেক্ষ প্রতিষ্ঠান, যে দুদকের কথা বলা আছে সে একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান, নির্বাচন কমিশনের কথা বলা আছে নির্বাচন কমিশন নিরপেক্ষ প্রতিষ্ঠান, আপনার আদার দেন এ লিডার অব দ্য আওয়ামী লীগ গভর্নমেন্ট পার্টি, একটা সাধারণ নাগরিক হিসেবে আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন যে এই যে 3টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনকে কি নির্বাচন বলা যায়? এটাকে মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করানোর জন্য যে নির্বাচন হয়, একটা মানুষ যাবে, একটা ভোটার যাবে, ভোট কেন্দ্রে যাবে, সে তার স্বাধীনভাবে সে তার ভোটটা অ্যাপ্লাই করবে, সে ভোটটা সে দিবে, তার প্রচার কেন্দ্রটা সে স্বাধীনভাবে সে তার প্রচারটা করবে, এবং তার এজেন্ট সে স্বাধীনভাবে সে নিয়োগ করবে, এবং এজেন্টটা তার পাওয়ারটা, তার যে দায়িত্বটা সে এক্সারসাইজ করবে সে স্বাধীনভাবে। এইটা যদি একটা নির্বাচন কমিশন দিতে ফেল করে, সেই নির্বাচন কমিশন যদি বলে যে এই দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেটা কি সাধারণ মানুষ? শেষের দিকে শেষ করতে হবে আপনি। আমার কথাটা এটি, আমি শেষ যদি হয় আমার সাবজেক্ট, তবে এই কথাটা হলো এই যে আপনার কথাটাই, আপনি এই কথাই বলছিলেন, আমি এই কথাটাইকে ব্যাংক করে আমি আগাতে চাই যে এই দেশটা 16 কোটি লোকের, এই 16 কোটি লোকের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যাতে ঘটে, সেইভাবে একটা সুষ্ঠু ব্যবস্থা, আমাদের দীর্ঘমেয়াদী একটা ব্যবস্থা করতে হবে, এবং এই জন্য সবার পার্টিসিপেশন লাগবে। আপনারও লাগবে, আপনি সরকারি দল, এবং আপনি কি আমাকে সুযোগ করে দিতে পারেন আপনাকে সহযোগিতা করার জন্য, সেটা হলেই ভবিষ্যৎ শান্তি হবে। নতুবা একটা টেকসই গণতন্ত্র হবে, টেকসই একটা গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক একটা সমাজ ব্যবস্থা আমাদের দেশে কায়েম হবে। আদালত সেটা হবে না। আমরা একজন আরেকজনকে ব্লেম দিতে পারবো, কিন্তু আপনার সন্তানের জন্য, আমার সন্তানের জন্য, ভবিষ্যৎ বংশধরের জন্য আমরা একটা টেকসই আর কোনো ব্যবস্থা রেখে যেতে পারবো না। মোহন মিস্টার, অত্যন্ত ধন্যবাদ সুন্দর কনক্লুশন টানার জন্য। আমি শুধু একটা জিনিসই বলতে চাই যে দোষ গুণে আসলে মানুষ, কারো পক্ষেই শতকরা 100% ভালো কিছু করা সম্ভব নয়। আমার মনে হয় যে এত প্রতিকূলতার মাঝেও দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পতাকা সমুন্নত রেখে দেশকে এগিয়ে নিচ্ছেন। তারই ফলশ্রুতিতে বছরের প্রথম দিন আমরা প্রায় 33 কোটি বই ছাত্রদের হাতে তুলে দিতে পারি। তারই ফলশ্রুতিতে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কেননা দেশের মানুষ সমানে বেড়ে যাচ্ছে, জমি কমে যাচ্ছে, নদী ভাঙন, আরো ঘরবাড়ি তৈরি, আরো নানাবিধ কারণে, কিন্তু খাদ্যে কিন্তু আমরা স্বয়ংসম্পূর্ণ। পাশাপাশি $500 মাথাপিছু আয় থেকে $1300 মাথাপিছু আয়ে চলে এসছে, এবং এইভাবে যদি চলতে থাকে, আর যদি আগামীতে রাজনৈতিক আন্দোলন হোক, কিন্তু সেটা যদি মানুষকে রোস্ট করার আন্দোলন না হয়, যদি বাস পোড়ানোর রাজনীতি না হয়, ট্রেনের ফিশ প্লেট খুলে ফেলার আন্দোলন না হয়, জনবিদ্বেষী রাজনীতি না হয়, তাহলে এদেশের উন্নতি কারো পক্ষে ঠেকে রাখা সম্ভব না। এদেশের বিজয় হবেই। পরিশেষে একটা জিনিসই বলতে চাই, আলো আর অন্ধকার পাশাপাশি, আসুন, এখনো সময় আছে। ধন্যবাদ। আমরা তবে এই পয়লা সম্মিলিতভাবে এগিয়ে চলি। বছরের প্রথম দিন কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে যৌন হয়রানিও হয়েছে। সাগরের মধ্যে কিন্তু অনেক অনেক লোক এখনো ভাসতেছে। ভারতের সেনাবাহিনী দিয়ে কিন্তু প্রতি মাসেই আমাদের দেশের বাংলাদেশিরা খুন হচ্ছে, এবং নির্যাতন, নারী নির্যাতন দিন দিন বেড়ে যাচ্ছে। সেগুলির কথা আপনাকে, সেনাবাহিনী কোথায় খুন করছে? বর্ডারের মানুষ মরতেছে না। হ্যাঁ, পাশাপাশি সেটা আমি কথা শেষ করি নাই, আপনার তো শুনলাম। এখন কথাটা হলো যে ওগুলিও আপনাকে দেখতে হবে। কালকে পত্রিকায় নিউজ আছে যে ছাত্রলীগের 2 নেতা এই পুলিশকে পিটাইছে, এবং এই ছাত্রলীগ বা আপনার দল, বা এটা ছাত্রলীগ বলতে কথা না, সরকারি দল, সরকারি দল যেভাবে জুলুম অত্যাচার নির্যাতনটা করতেছে, একটা তো মামলা মোকদ্দমা দিতেছি, এরপরে অত্যাচারের সীমাটা বাড়িয়ে দিচ্ছে, সেগুলো আপনাকে কমাই বন্ধ করতে হবে। এক লাইনে বলেন। এখানে ব্যাপারটাকে আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছি, কারো পক্ষে 100% ভালো করা সম্ভব নয়। পাশাপাশি আমরা নেতিবাচক খবরগুলোই তুলে আনি। আমরা কিন্তু দেখি না মাননীয় নেত্রীর সমুদ্র সীমা অর্জন এবং মাননীয় নেত্রীর
এই যে স্থল সীমানা এবং ছিটমহলগুলো সংক্রান্ত জটিলতাকে কিছু দায়িত্ব থাকে অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা এককভাবে এটা নিতে পারে, শেষ করছি। সব সরকারের এখানে ভূমিকা থাকে। প্রবাসী যেমন যমুনা সেতু এক সরকার কিন্তু করে নাই, এখানে কয়েক শেষ করছি সরকারের আমি। ভূমিকা। বঙ্গবন্ধু সেতু এবং সর্বকালের রেকর্ড থাকে। দর্শক, আমরা অনুষ্ঠানের সবারই শেষ সবারই প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা ডাকে ইমেল, SMS এর মাধ্যমে ইন্টারনেটের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। 16258 নাম্বারে SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে। আর তৃতীয় মাত্রা সম্পর্কে আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টোয়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এবং মিস্টার মুশফিকুর রহমান মোহন, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক কথা বলছিলেন আমার দুই অতিথি এবং ওনারা বারবার উচ্চারণ করছিলেন, গানের কোলে উচ্চারণ করেছেন যে এই দেশটি আমার, আপনার, আমাদের সবার, এটা চাষি, মজুর, কামার, কুমার সবার। কিন্তু কার্যক্ষেত্রে আমরা যেটি দেখি সেটি হচ্ছে দেশটি আসলে কখনো বিএনপির কখনো আওয়ামী লীগের এই অবস্থা থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে। দেশটি আমাদের সবার এবং এই দুটো দলকে উপলব্ধি করতে হবে তারা যে রাজনীতি করছেন বা যখন ক্ষমতা থেকে দেশ শাসন করছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য করছেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।